10 মাস 10 দিন গর্ভে ধরে একটা মা তার সন্তানকে জন্ম দেয়। জন্ম হওয়ার পরে বাবা মা দুইজন মিলে সেই সন্তানটাকে কতটা কষ্টে বড় করে সেটা একটা বাবা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। আর আপনার সেই নিষ্পাপ সন্তানটা যখন অকালে এভাবে প্রাণ চলে যায় তখন সেই বাবা মা কীভাবে মেনে নেয়। হ্যাঁ, আমি বলছি মাইলস্টোন ট্র্যাজেডির কথা। আসলে আজকে 2 দিন 3 দিন যাবৎ রাতের ঘুম কি আমার হারাম হয়ে গিয়েছে। যখন থেকে এই খবরটা শুনেছি তখন থেকে মনের ভিতরে যে কি চলছে তা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি তো শুধু নিউজটা দেখেছি, তারপরেই আমার এতটা খারাপ লাগছে। কিন্তু যে বাবা মা এই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে তাদের কেমন লাগছে একটা বার চিন্তা করে দেখুন তো। যে বাবা মা হয়তোবা এই শিশুগুলোকে কখনো জোরে একটা ধমক দেয়নি, কখনো একটা থাপ্পড় দেয়নি বাচ্চাটি কষ্ট পাবে বলে, কিন্তু সেই নিষ্পাপ শিশুটি যখন এভাবে তিলে তিলে শেষ হয়ে যায় সেটা ভাবতেই কতটা কষ্ট লাগে একবার চিন্তা করে দেখুন। আসলে কিভাবে বলবো, আমার ভিডিও দেওয়ার কোনোই মন মানসিকতা ছিল না। এই খবরগুলো যখনই দেখছি, যখনই আমার সামনে আসছে, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। আর মনে মনে শুধু চিন্তা করছি, আল্লাহ যদি আমাকে এমন কোনো শক্তি দিত, আমি যদি সময়টা বদলে দিতে পারতাম, এই নিষ্পাপ শিশুর প্রাণগুলি যদি বাঁচাতে পারতাম। যখন এই নিউজটা দেখেছি তখন কি আরহামকে বুকে ধরে অনেক কান্না করেছি যে আজকে তো এই জায়গায় আমার সন্তান হতে পারতো। আসলে আমরা কোথায় নিরাপদ বলতে পারেন? মনে হচ্ছে তো এখন এই যে ঘরে বসে কথা বলছি, কখন কি হবে এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমরা যে বেঁচে আছি এই দেশে, এটাই মনে হচ্ছে আমাদের জন্য বোনাস পয়েন্ট। এই দেশে কেউ নিরাপদ নয়। রাস্তাঘাট, ঘরে বাইরে, স্কুল কলেজ, কোথাও কি কোনো নিরাপত্তা আছে? এই যে ছোট ছোট বাচ্চাগুলো, তারা কি ভুলেও কখনো কল্পনা করেছে আজকে তাদের শেষ দিন? কত বাচ্চা হয়তো বা সকালে উঠে কান্না করেছে যে স্কুলে যাবে না, বাবা মা হয়তো বা জোর করে স্কুলে পাঠিয়েছে। কেউ কি জানতো এটাই তাদের শেষ দেখা? আর কোনো দিন তাদের সন্তানটাকে ছুঁয়েও দেখতে পারবে না, সন্তানের মুখটা দেখারও একবার সৌভাগ্য হবে না। আমি তো শুধু সে বাবা মার কথা চিন্তা করে এতটা খারাপ লাগছে যে সন্তান চলে গেছে কিন্তু সন্তানটাকে একবার ছুঁয়েও দেখতে পারবে না। যারা মারা গেছে তারা তো মারা গেছে, তারা তো জান্নাতের পাখি হয়ে গেছে, কিন্তু যারা বেঁচে আছে তারা যে কতটা কষ্ট সহ্য করছে এটা ভেবে আরও কষ্ট হচ্ছে। আসলে এই কথাগুলো যখনই চিন্তা করছি, যখনই মনে আনছি, তখনই আমি ঠিক থাকতে পারছি না। সরি, আমার ভিডিওর কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে। এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু আমরা মানুষরূপী কিছু পশু আছি যারা এটার সুযোগ নিচ্ছি। এই ঘটনাটার পরপরই রিক্সা ভাড়া ডাবল হয়ে গিয়েছে। 100 টাকার ভাড়া 500 টাকা, 500 টাকার ভাড়া 1000 টাকা। যেখানে এক বোতল পানির দাম 300 টাকা রাখতে পারে, সেই জাতি হিসাবে নিজেকে আজকে লজ্জিত মনে হচ্ছে। আসলে মানুষ কিভাবে পারে, যেখানে সবাই সাহায্য করার কথা, ছোট ছোট শিশুগুলোকে কিভাবে বাঁচাতে পারবে সেটা করার কথা, সেটা না করে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। আমি তো দেখেছি কয়েকজন মহিলা গিয়েছে শুধু ভিডিও করার জন্য, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভিডিও করছে, হাসছে সাংবাদিকদের সামনে। আমার তখন এত পরিমাণ মিজাজ খারাপ হয়েছে তাদেরকে দেখে। এগুলো কি মানুষ? তারা হয়তো বা ভাবছে তাদের সন্তানের তো আর কিছু হয়নি, তাদের আপনজন তো সেফ আছে, তারা নিজেরা তো সেফ আছে, তাদের এত দুঃখ করে কি হবে? তারা ভিডিও করে ফেসবুকে দিতে পারলে কয়েকটা পয়সা ইনকাম করতে পারবে, কিন্তু তারা এটা ভাবে না এই ঘটনাটা তো তার সাথেও হতে পারত। ছোট্ট একটা বাচ্চা পোড়া দগ্ধ শরীর নিয়ে দৌড়ে যাচ্ছে, কেউ সাহায্য করার মতন নেই, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। আসলে আমরা মানুষ হিসেবে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে। আমাদের চাইতে পশুরাও অনেক উত্তম। আর জাতি হিসাবে কি বলবো, নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে এখন লজ্জা হয়। আল্লাহ যারা মারা গিয়েছেন তাদেরকে তো বেহেশত নসিব করবেনই, তারা সব নিষ্পাপ শিশু। কিন্তু যেই বাচ্চারা বেঁচে আছে, কষ্ট পাচ্ছে, শুধু এই দোয়াই করব, আপনাদের কাছেও এই দোয়াই চাইব, আল্লাহ যাতে তাদের কষ্টটা আসান করে দেয়।
এবং তাদেরকে দ্রুত সুস্থ করে দেয়। আর বাবা মারা যারা সন্তান হারিয়েছে তাদের মনে শক্ত করার তৌফিক দান করুক, ধৈর্য ধরার তৌফিক দান করুক। আসলে এমন সময় মন শক্ত রাখা যায় না। একটা সন্তানকে বাবা মা কত কষ্ট করে বড় করে, কত কষ্ট করে মানুষ করে, সেই সন্তানটা যখন তাদেরকে ছেড়ে চলে যায় আর এইভাবে অকাল মৃত্যু হয়, তখন আসলে কোনো বাবা মা মেনে নিতে পারে না। যাক, সেসব কথা আজকে বললাম যে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরে যেহেতু আমার ছোট্ট একটা চ্যানেল, যদি ঠিকমতো ভিডিও না দেই এমনিতেই মানে খুব একটা রিচ হয় না, তারপরেও ভিডিওটা দিয়েছি। তো এই ভিডিওটাও বেশ কয়েকদিন আগেই করা ছিল, তো চিন্তা করলাম এই ভিডিওটাই একটু শেয়ার করি আর মনের কষ্টের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ এই কষ্টগুলো শেয়ার করতে না পারলে ভালো লাগছিল না, মনে খুব কষ্ট লাগছিল এই বিষয়গুলো যখন থেকে দেখেছি শুনেছি। আমি তো আজকে কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢুকতেই পারছি না, মানে ফেসবুকে ঢুকলেই এ ধরনের নিউজগুলো দেখলে আমার ভিতরে যেন কেমন একটা কাজ করছে, মানে ভালো লাগছে না তখন। এর জন্য আমি ফেসবুকেও খুব একটা মানে সময় দিচ্ছি না। তো আজকে আমি একটা ভর্তা বানাচ্ছি, হয়তো বা অনেকেই এরকমভাবে ভর্তা খেয়ে থাকেন, যারা না খেয়ে থাকেন তারা একবার হলেও ট্রাই করবেন, এতটা মজা এই ভর্তাটা। এখানে হচ্ছে আমি বেগুন, আলু, টমেটো একসাথে হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিব। আর এই ভর্তাটা হলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগে না, অনেক বেশি মজা হয়। তো যখন প্রায় অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমি কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি হালকা ভেজে নিব, তারপরে যে পেঁয়াজ কুচিটা দিব সেটাও কিন্তু আমি হালকা করে তেলে ভেজে নিব। তো সবগুলি ভাজা জিনিস দিয়েই কিন্তু এই ভর্তাটা বানাবো। তারপরে শুকনা মরিচ তেলে নিয়েছি, এখন হচ্ছে ভর্তাটা মেখে নিব। সাথে একটু ধনেপাতা আর পেঁয়াজ তো ভেজেছি সুন্দরভাবে। এখন একদম সরিষার তেল বেশি করে দিয়ে, আর লবণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন যেহেতু লবণ দিয়ে এগুলি ভাজা হয়েছে। তো এখন হচ্ছে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই বেগুনের বদলে আপনারা চাইলে এখানে পটল, কাঁকরোল যে কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু বেগুন দিয়ে সবচেয়ে বেশি মজা হয় এই ভর্তাটা। আমি না খুব ইমোশনাল একজন মানুষ, অল্পতেই অনেক বেশি ভেঙে পড়ি। আমি যখন কোনো কষ্টের সিনেমা দেখি তখনও আমার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। কোনো কষ্টের নিউজ দেখলে সেখানেও আমার কষ্টে চোখ দিয়ে পানি পড়ে যায়। আর নিজেকে সেই জায়গায় চিন্তা করি যে এই জায়গায় যদি আমি হতাম বা আমার সন্তান হতো বা আমার আপনজন হতো তাহলে কি হতো। তো এই কথাগুলো চিন্তা করে সবসময় অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে। আর আল্লাহর কাছে সবসময় পরিবারের ভালোর জন্য দোয়া করি, আমার পরিবারটা যাতে সবসময় ভালো থাকে, সবার পরিবারে যাতে সবসময় ভালো থাকে, কোনো বাবা মা যাতে আর এরকম কষ্টের ভিতর দিয়ে না যায় সেই দোয়াই করি। তো এই যে ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আর আজকে কিন্তু বেশি কিছু করিনি, সব হচ্ছে একদম সিম্পল আইটেম। মানে এই বেগুন ভর্তা করেছি আর একটু কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর নতুন যেই বেলি প্যানটা কিনেছি সেটাতে কিন্তু আমি ডাল রান্না করেছি। তো এই তো মানে হাঁড়িটাতে রান্না করে অনেক বেশি ভালো লেগেছে। তা আমাকে কিন্তু কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে এটাতে হচ্ছে রান্না করে কেমন মানে লেগে যায় কি না। তা আমি তো এমনি শুকনা কোনো তরকারি রান্না করিনি, সবজি ডাল এই ধরনের আইটেম করেছি, এগুলো লেগে যায় না। বরঞ্চ আপনারা এই ধরনের হাঁড়িতে রান্না করে আরও বেশি মজা পাবেন। তো আমার অনেক কমেন্টেই বিগত সবাই জানতে চেয়েছিলেন যে আমি আমার রেগুলার ব্যবহারের যে কড়াইগুলো এগুলো কোথা থেকে কিনেছি বা কত দাম দিয়ে আর কোন ব্র্যান্ডের। আমি এগুলো হচ্ছে নর্মাল যে সিলভারের দোকান থাকে সেই সব সিলভারের দোকান থেকেই কিনেছি। এগুলো হচ্ছে কাশ্মীরি ব্র্যান্ডের। আপনারা সিলভারের দোকানে গেলে কাশ্মীরি ব্র্যান্ডটা বলবেন, এটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না, কিছু কিছু দোকানে পাওয়া যায়। এই কাশ্মীরি ব্র্যান্ডের এই সিলভারগুলো না বেশ ভালো মানে কোয়ালিটির। মানে অনেক সিলভার আছে অল্প রান্না করলেই কিছুদিন পরে কালো হয়ে যায়, বেশি ঘষা মাজা করলেও পরিষ্কার হতে চায় না। কিন্তু এই সিলভারগুলি দেখুন, আমি কিন্তু বেশ অনেক দিন যাবত রান্না করছি আর এগুলোতে কিন্তু আমার প্রায় প্রত্যেক দিনে রান্নাবান্না হয়। তারপরেও কিন্তু দেখেন একদম নতুনের মতনই আছে। আর এই যে এই বেলি প্যানটা এটাও কিন্তু আমি বেশ কয়েকদিন যাবত ইউজ করছি। এটা তো কিয়াম ব্র্যান্ডের, এটা 16 cm এর ছোটো সাইজের একটা হাঁড়ি। তো এই হাঁড়িতে আপনারা চাইলে ভাত রান্না করতে পারবেন, ডাল রান্না করতে পারবেন, মাংস যে কোনো কিছুই রান্না করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর ঢাকনার গায়ে কিন্তু ছোট ছোট ছিদ্র দেয়া আছে, ওটাতে হচ্ছে ভাতের মারটা সুন্দরভাবে গেলে নেওয়া যাবে এর জন্য। কিন্তু আমি ভাত রান্না করিনি, হ্যাঁ এটা ভাত রান্নার জন্য আমি কিনিনি।
আর এই যে এই কড়াইটাতে দেখা যায় আমি একটু বেশি গরুর মাংস বা 2টা মুরগি রান্না করলে এটা ইউজ করি। এটাও কিন্তু কিয়াম ব্র্যান্ডের, আর এটা প্রায় 5-6 বছর হয়ে গিয়েছে আমি ব্যবহার করছি। আর এই সবগুলো জিনিস আমি একটা দোকান থেকেই কিনেছি। তো সবাই অ্যাড্রেস চাচ্ছিলেন, আসলে অ্যাড্রেস তো ওইভাবে আমি দিতে পারছি না কারণ দোকানের নাম আমি জানি না, কিন্তু আমি মিরপুর 2 নম্বর যে কাঁচা বাজার আছে ওইখান থেকে কিনেছি। ওইখানে যে সিলভারের কিছু বড় বড় দোকান আছে সেখান থেকে এই ধরনের হাঁড়িগুলো কালেক্ট করেছি। তো একটা হাঁড়ি মানে একটা কড়াই আমি কিনেছি আমার আম্মুর বাসার ওইখান থেকে, আর বাকিগুলো হচ্ছে আমি মিরপুর 2 নম্বর থেকে কিনেছি। তো যে আপুরা জানতে চেয়েছিলেন তারা যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো হয়তোবা পেয়ে যাবেন। আর কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তরগুলি দিয়ে দেওয়ার জন্য। তো বিকেলবেলা একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, আমি কিন্তু আজকে প্রায় 2-3 দিনের ক্লিপ একসাথে অ্যাড করেছি, সব কিছু কিন্তু একদিনের না। তো আজকে একটু পাকোড়া বানিয়েছি। সন্ধ্যায় বললাম না খুব একটা নাস্তা বানানো হয় না, আগে যখন আমার শাশুড়ি ছিল প্রত্যেক দিন সন্ধ্যায় কোনো ভাজা পোড়া করতেই হতো, কিন্তু এখন সেটার আর সুযোগ হয় না। তো আজকে একটু আলুর পাকোড়া করেছি। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।